আসসালামু আলাইকুম। মুক্ত শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমরা আজ থেকে শুরু করতে যাচ্ছি আমাদের সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্র্যাকটিক্যাল সেশন। আজকের টপিক হচ্ছে প্রিন্টএফ ফাংশন এবং ফরম্যাট স্পেসিফায়ার নিয়ে। যেহেতু আমি আজকে প্রিন্টএফ ফাংশন ব্যবহার করব, সুতরাং প্রিন্টএফ ফাংশন যে হেডার ফাইলে আছে সেই হেডার ফাইলটাকে আমাকে ইনক্লুড করতে হবে। প্রিন্টএফ ফাংশন আছে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল, যাকে আমরা বলি stdio.h, এই হেডার ফাইল, এবং সেটাকে আমি আমার প্রোগ্রামে ইনক্লুড করে নিয়েছি। তারপরে প্রোগ্রামের এক্সিকিউশন শুরু হয় মেইন ফাংশন থেকে, সুতরাং আমার মেইন ফাংশন লিখতেই হবে, সেটা আমি লিখে নিয়েছি। তার মানে আপনারা সবসময়ই এই দুইটা জিনিস করে নেবেন, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইলটা ইনক্লুড করবেন আর মেইন ফাংশনটা লিখে নেবেন। এই স্ট্রাকচারটা সব প্রোগ্রামেই থাকবে, এটা ধরে নেন। তারপরে আমরা নেক্সট বিষয়টা দেখি, সেটা হচ্ছে প্রথমে আমি প্রিন্টএফ ফাংশন ব্যবহার করলাম, দেন ডাবল কোটেশন দিতে হবে, দিয়ে এর ভিতরে আমি যা লিখবো, সাপোজ লিখলাম মুক্ত শিক্ষাঙ্গন, তারপরে প্রিন্টএফ ফাংশন শেষে একটা সেমিকোলন দিলাম, একটা স্টেটমেন্ট শেষে যা দিতে হয়। কোডটাকে যদি রান করি তাহলে আমাদের আউটপুট চলে এসেছে মুক্ত শিক্ষাঙ্গন। ওকে, এখন দেখেন এখানে মুক্ত শিক্ষাঙ্গন লেখা এসেছে, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু ওপরে অনেক কিছু লেখা আছে। এই লেখাগুলোকে আমরা রিমুভ করতে পারি একটা ফাংশন ব্যবহার করে। সে ফাংশনের নাম হচ্ছে সিস্টেম ফাংশন, যেটাকে ডাবল কোটেশন দিয়ে আপনাকে একটা কমান্ড লিখতে হবে। আমি কমান্ডটার নাম দিয়েছি সিএলএস। সিএলএস মানে হচ্ছে ক্লিয়ার স্ক্রিন, এটা আপনাকে দিতে হবে। এবং যেহেতু সিস্টেম একটা ফাংশন, সেহেতু কোনো একটা হেডার ফাইলে আছে, সেটা হচ্ছে stdlib.h, এই হেডার ফাইলে, সেটাকে আমরা ইনক্লুড করে নিলাম। এখন আমি কোডটাকে যদি রান করি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের আগের যেটা মানে যে সমস্ত লেখাগুলো ছিল সেগুলো আর নাই। ওকে, তার মানে এখন কিন্তু আমাদের কনসোল বা টার্মিনাল ক্লিয়ার হয়ে গেছে। সিস্টেম ফাংশন এটাই করে থাকে, যখন লাস্ট বার আমরা রান করব তখন আগের যত কিছু ছিল সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা, বুঝলাম। এখন এই মুক্ত শিক্ষাঙ্গনের ভেতরে আসি। মুক্ত এবং শিক্ষাঙ্গনের মাঝে আমি আরও 3টা স্পেস দিলাম। এখন যদি কোডটাকে রান করি তাহলে দেখা যাচ্ছে যে 3টা স্পেস নিয়েছে। আমি যদি এখন আরও 2টা স্পেস দিই তবে সে আরও 2টা স্পেস নিয়ে নিবে। ওকে, তার মানে প্রিন্টএফ ফাংশনের ভেতরে ডাবল কোটেশনের ভেতরে আমি যা করব তাই আউটপুটে রিফ্লেক্ট হবে। ওকে, আমি আগের মতো করে দিচ্ছি, মানে একটাই স্পেস দিয়ে দিচ্ছি, এবং যা যা করব তাই হবে। তাই আমি এখানে পাস্ট লিখলাম ব্র্যাকেট দিয়ে। কোডটাকে রান করব, এই যে আমাদের আউটপুট চলে এসেছে। আপনারা সব সময় এই আউটপুটের দিকে লক্ষ্য রাখবেন। আমি বারবারই রান করব, আপনারা সব সময় আউটপুটের দিকে নজরটা রাখবেন। তারপরে এইখানে এই যে মুক্ত শিক্ষাঙ্গন এবং পাস্টের মাঝখানে একটা কাজ করতে চাই, সেটা হচ্ছে মুক্ত শিক্ষাঙ্গন লেখা এক লাইনে আসবে এবং পাস্ট লেখাকে আমি নিচের লাইনে আনতে চাই। সেজন্য এই মাঝখানে একটা কাজ করতে হবে আপনাকে, সেটা হচ্ছে একটা ক্যারেক্টার ব্যবহার করতে হবে, যাকে বলা হয় ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার। অনেকগুলো ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার আসলে আছে, তার ভেতরে ব্যাকস্ল্যাশ এন একটা, মানে ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার যতগুলো আছে প্রত্যেকেরই একটা করে ব্যাকস্ল্যাশ আছে, এই কারণে একে বলা হয় ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার। তার ভিতরে একটা হচ্ছে ব্যাকস্ল্যাশ এন। আমরা প্রত্যেকটা ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার নিয়ে আলোচনা করব, মানে আমাদের ধারাবাহিকভাবে সেগুলো আসবে। তো ব্যাকস্ল্যাশ এন কী কাজ করে সেটা আমরা কোড রান করে বুঝতে পারবো। এই যে মুক্ত শিক্ষাঙ্গন এসেছে এবং পাস্ট লেখাটা নিচে এসেছে, তাহলে এই ব্যাকস্ল্যাশ এন এর কাজটা কি হচ্ছে? এর কাজ হচ্ছে এক লাইন গ্যাপ দেয়া, মানে নতুন একটা লাইনে পরের লেখাগুলো লেখা। এই জন্য একে বলা হয় নিউ লাইন ক্যারেক্টার। ঠিক আছে, মানে নতুন লাইন নিবে, তারপরে পরের লেখাগুলো লিখবে। ওকে, ঠিক আছে, তাহলে এক কাজ করি, এই মুক্ত শিক্ষাঙ্গনের মাঝে আরেকটা আমরা নিউ লাইন দিই। এখন কোডটাকে রান করি। হ্যাঁ, আমরা যেটা আশা করেছি বা এক্সপেক্ট করেছি সেটা এসেছে, মুক্ত একটা লাইনে, শিক্ষাঙ্গন একটা লাইনে এবং পাস্ট তার নিচের লাইনে। আচ্ছা, এখন আমি আগের মতো এখানে একটা স্পেস দিয়ে রাখি, এইখানে 2টা ব্যাকস্ল্যাশ এন দিই। এখন যদি আমি কোডটাকে রান করি তাহলে আমাদের আউটপুট কেমন আসলো? সেটা হচ্ছে মুক্ত শিক্ষাঙ্গন লেখা আসলো,
মাঝখানে একটা লাইন গ্যাপ গেছে, পরে এই পাস্ট লেখাটা আসছে। এটা কি জন্য হলো? দুইটা ব্যাকস্ল্যাশনে কিভাবে একটা লাইন মাঝখানে গ্যাপ গেল সেটা দেখি। প্রথম একটা ব্যাকস্ল্যাশনের জন্য মুক্ত শিক্ষাঙ্গনের পাশ থেকে নিচের লাইনে সুইচ করলো, ওকে। দেন আরেকটা ব্যাকস্ল্যাশনের জন্য আরেকটা লাইন নিচে আসলো, তার মানে কি হলো? মাঝখানে একটা লাইন গ্যাপ গেল। হ্যাঁ, সেটাই হয়েছে। এটাই ছিল আসলে বেসিক ব্যাপার স্যাপার প্রিন্টএফ ফাংশন নিয়ে। এখন আমি সাপোজ এর ভিতরে লিখলাম আই অ্যাম 23। এখন যদি কোডটাকে রান করি তাহলে আমাদের আউটপুট যেটা আশা করেছি সেটাই আসলে আই অ্যাম 23 আউটপুটে এসেছে। এখন এই 23 জায়গায় একটা কাজ করব, সেটা হচ্ছে %d অ্যাপ্লাই করব। %d অ্যাপ্লাই করে এই ডাবল কোটেশনের বাইরে আসব, এসে এখানে লিখব হচ্ছে 34, ওকে। এখন কোডটাকে রান করি আগে। দেখা যাচ্ছে আউটপুট আই অ্যাম 34 এসেছে। আসলে আমি তো এখানে আই অ্যাম 34 লিখি নাই, আমি লিখছি আই অ্যাম %d দেন 34। এটা তো আসলে কমার ডান পাশে, তাহলে কেন আই অ্যাম 34 আসলো? হ্যাঁ, এটাই ফরম্যাট স্পেসিফায়ারের কাজ। ফরম্যাট স্পেসিফায়ার নির্দেশ করে কোনো একটা ভ্যালু তার জায়গাতে বসবে। %d নির্দেশ করে তার জায়গাতে একটা ইন্টিজার ভ্যালু বসবে, ওকে। %d মানে ডিতে ডেসিমাল ভ্যালু একটা বসবে, এবং কোন ভ্যালুটা বসবে সেটা লিখতে হবে আপনাকে। ডাবল কোটেশনের পর একটা কমা দিয়ে সেটা লিখে দিতে হবে। আমি লিখেছি 34, তার মানে %d এর জায়গায় বসবে হচ্ছে 34। এই কারণে আই অ্যাম 34 এসেছে। আপনি %d বাদে ক্যাপিটাল আই ব্যবহার করতে পারেন না, আসলে ক্যাপিটাল না, স্মল আই, এটা ব্যবহার করলেও একই রেজাল্ট পাবেন। এখানে সাপোজ চেঞ্জ করে দিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। আই অ্যাম 64, অনেক ওল্ড, আই অ্যাম 64 চলে এসেছে, ওকে। তার মানে %d ব্যবহার করতে পারেন, %i ব্যবহার করতে পারেন, ঠিক আছে। আই মিনস ইন্টিজার আর ডি মিনস ডেসিমাল, ওকে, কোনো সমস্যা নাই। এবার আসি, আমার বয়স 23, কিন্তু আমি চাচ্ছি আমার বয়স ইন্টিজারে বা ডেসিমালে দেখতে চাই না, মানে এটা চাচ্ছি না আমি চাচ্ছি আমার বয়স অক্টালে দেখতে। তাই আপনাকে দিতে হবে হচ্ছে %o মিনস অক্টাল। এখন 23-র অক্টাল কত সেটা আমরা পেয়ে যাচ্ছি। এই যে 23-র অক্টাল হচ্ছে 27, তার মানে আমার বয়স অক্টালে 27। আমি চাচ্ছি না, আমার বয়স হেক্সাডেসিমেলে দেখতে, তাহলে আপনাকে লিখতে হবে x। এখন আমি যদি কোডটাকে রান করি তাহলে আমার বয়স আসলে হেক্সাডেসিমেলে 17, ওকে। তবে এখানে একটা ফ্লেক্সিবিলিটি আছে, আপনি ছোট হাতের x অথবা বড় হাতের x দুইটাই ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। তাহলে আমার বয়স হচ্ছে 17, সেটা হেক্সাডেসিমেলে, যদিও আমার বয়স ডেসিমেলে 23, ওকে। তাহলে এই যেখানে একটা কাজ করলাম সেটা হচ্ছে খুব সহজেই কোনো একটা ডেসিমাল নাম্বারকে অক্টালে এবং হেক্সাডেসিমেলে কনভার্ট করতে পারলাম। তাহলে এই পদ্ধতিতে আমরা খুব সহজেই এই কাজটা করতে পারি। এখানে একটা বিষয় জানিয়ে রাখি, আপনারা সবসময় এই যে অক্টাল এবং হেক্সাডেসিমেল যে কনভার্ট করলেন %d এবং %o এবং %x দিয়ে, এটা শুধুমাত্র কোনো একটা ইন্টিজারকেই শুধুমাত্র কনভার্ট করতে পারবেন, ঠিক আছে। কোনো সাপোজ আমি 23.5 লিখলাম, তাহলে এটা তো আর ইন্টিজার না, এটার কিন্তু অক্টাল আপনারা করতে পারবেন না। আমি দেখিয়ে দিচ্ছি আসলে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সাপোজ এখানে লিখলাম হচ্ছে ও, এখানে 23.5 লিখলাম। এখন কোডটাকে আমি রান করি, দেখেন 23.5-এর অক্টাল কি 0? আসলে না, এটা হতেই পারে না, কিন্তু এখানে দেখাচ্ছে 0। আসলে এটা হবে না। আপনারা সবসময় অ্যাপ্লাই করবেন এই যে অক্টাল এবং হেক্সাডেসিমেল, সেটা ইন্টিজারকে কনভার্ট করার জন্য, নট কোনো ভগ্নাংশকে কনভার্ট করার জন্য, ওকে। আমি আগের জায়গাতে ফেরত যাই, এখন %d করলাম এখানে। এবার %d 23 আমি সাপোজ আমার বয়স 23.5, ওকে। এখন কোডটাকে আমি রান করি, আমার বয়স 0, আই অ্যাম 0, বাট আমি তো দিয়েছি 23.5, তাহলে এই 23.5কে এই %d এর জায়গায় রিপ্লেস হচ্ছে না। হ্যাঁ, হবে না আসলে। %d আমি আগেই বলেছি ডেসিমাল প্রকাশ করে বা ইন্টিজার প্রকাশ করে। আপনি কিন্তু ভ্যালু দিয়েছেন হচ্ছে ভগ্নাংশ বা ফ্লোটিং পয়েন্ট। ফ্লোটিং পয়েন্ট রিপ্লেস করার জন্য আপনাকে আরেকটা স্পেসিফায়ার ব্যবহার করতে হবে, ফরম্যাট স্পেসিফায়ার, সেটাকে বলা হয় %f, ওকে। তাহলে
এখন যদি আমরা কোডটাকে রান করি তাহলে আমাদের এক্সপেক্টেড যে রেজাল্ট সেটা চলে এসেছে। তবে এখানে দেখা যাচ্ছে যে দশমিকের পরে 6 ঘর দেখাচ্ছে, তার মানে এটা বাই ডিফল্ট দেখাবে। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ফ্লোটিং পয়েন্ট দশমিকের পরে 6 ঘর দেখাবে, এটা বাই ডিফল্ট দেয়াই আছে, এটা আসবেই। কিন্তু আপনি এটাকে কাস্টমাইজ করতে পারেন। কাস্টমাইজ করার জন্য আপনাকে আসতে হবে হচ্ছে পার্সেন্ট এবং এফের মাঝখানে এসে আপনাকে একটা পয়েন্ট লিখতে হবে, তারপর বলতে হবে পয়েন্টের পর আপনি কত ঘর দেখতে চান। 3 ঘর দেখতে চাই। দেন আমি কোডটাকে যদি রান করি তাহলে আমাদের দশমিকের পরে 3 ঘর দেখাচ্ছে। আচ্ছা, আমি কি 3 ঘর বা 6 ঘর দেখতে পারবো? আমি কি 15 ঘর দেখতে পারবো? দেখি, মানে অনেক বেশি ঘর। হ্যাঁ, সেটাও দেখতে পারবেন। আপনি এখানে 20-25 যাই দেন, দশমিকের পর তত ঘর পর্যন্ত আপনাকে দেখিয়ে দিবে। ঠিক আছে, তো আমাদের অত লাগে না আসলে, আমাদের দশমিকের পরে 3-4 ঘর এরকমই লাগে, সেরকম হলে হচ্ছে। ওকে, তাহলে পার্সেন্ট এফ শিখলাম, সেটা হচ্ছে ফ্লোটিং পয়েন্টের জন্য যে ফরম্যাট স্পেসিফায়ার বা ফ্লোটিং পয়েন্টকে তার জায়গাতে রিপ্লেস হওয়া। এখন এইখানে আপনারা ই ব্যবহার করতে পারেন। ই মিনস এক্সপোনেনশিয়াল, মানে আপনারা 10-এর পাওয়ার আকারে কোনো ফ্লোটিং পয়েন্টকে প্রকাশ করতে পারেন। আমি কোডটাকে রান করি তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন এখানে আই অ্যাম 2.350000 ইনটু, ঠিক আছে, ই টু দি পাওয়ার, এর পরে যেটা থাকবে সেটা আসলে পাওয়ারে থাকবে, প্লাস 001, আর ই মিনস হচ্ছে 10। ওকে, আর এর পরে যেটা থাকবে সেটা পাওয়ারে থাকবে। তাহলে টোটাল জিনিসটা কি দাঁড়াচ্ছে? 2.350000 ইন্টু 10⁻001। এই জিনিসটা আসলে কি বোঝায়? যারা সায়েন্সের স্টুডেন্ট তারা হয়তো এটা ভালো বুঝবে, তবুও আমি বুঝিয়ে দিচ্ছি এখানে আপনাদের সুবিধার্থে। দেখেন 10⁻001 মানে আসলে 1-এর সামনে যতগুলো জিরো থাক আসলে তো জিরোই, তার মানে সেগুলো হবে হচ্ছে, মানে যতগুলো জিরো থাক 1 হবে, তার মানে 10-এর পাওয়ার হচ্ছে 1, এবং 10-এর পাওয়ার 1 মানে আসলে 10, তার মানে 2.350000 সাথে 10 গুণিতক আসলে, ঠিক আছে, তার মানে দশমিক 1 ঘর ডানে সরবে 10 দিয়ে গুণ করলে, তার মানে হবে আমাদের 23.5। সেটাই কিন্তু আমাদের এই যে ভ্যালুটা দিয়েছিলাম। তবে এটা আসলো কিভাবে? এটা এসেছে 10-এর পাওয়ার আকারে বা এক্সপোনেনশিয়াল আকারে, ওকে, ঘাত আকারে এসছে। আচ্ছা, এখানে আপনি আর একটু ফ্লেক্সিবিলিটি আছে, আপনি ক্যাপিটাল ই ব্যবহার করতে পারেন। আসলে আগের মতোই আউটপুট আসবে, শুধুমাত্র ইটা বড় হাতের আসবে, তাছাড়া তেমন কোনো পার্থক্য নাই। তাহলে এটাও আমরা বুঝলাম যে ফ্লোটিং পয়েন্টের জন্য আমরা পার্সেন্ট এফ ব্যবহার করতে পারি বা ই ব্যবহার করতে পারি, সেটা ক্যাপিটাল বা স্মল যেটাই হোক না কেন। ওকে, এবার আসি এইখানে আর একটা জিনিস দেখব, সেটা হচ্ছে ফার্স্ট লেটার অফ অ্যালফাবেট ইজ এ। ওকে, কোডটাকে যদি রান করি তাহলে আমাদের যে আউটপুট আশা করেছি সেটাই এসেছে, আমরা তো এটা জানি। এখন আমি চাচ্ছি যে এই এটাকে রিপ্লেস করতে। এ একটা ক্যারেক্টার, তাই না? এখানে ক্যারেক্টারের জন্য ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %c। ওখানে কে রিপ্লেস হবে হচ্ছে এ, সেটা অবশ্যই কমার পরে দিতে হবে। হ্যাঁ, সেটা দিয়েছি, কিন্তু এখানে দেখা যাচ্ছে আমাকে রেড মার্ক করছে, মানে ইরোড দেখাচ্ছে। ওকে, ইরোড দেখাইলে আমরা কি করতে পারি বা ইরোড কেন দেখাচ্ছে সেটা হচ্ছে, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনি যদি ক্যারেক্টার প্রকাশ করতে চান তাহলে সেই ক্যারেক্টারকে সিঙ্গেল কোটেশনের ভিতরে লিখতে হবে। এখন এই এ হচ্ছে একটা ক্যারেক্টার, আগে কিন্তু সিঙ্গেল কোটেশন দিছিলেন না, তার মানে সেটা ক্যারেক্টার ছিল না, এখন এটা ক্যারেক্টার। খুব সহজেই ফার্স্ট লেটার অফ অ্যালফাবেট ইজ সি, আসলে আমি এখানে ইংরেজি বর্ণমালা বোঝাচ্ছি। ওকে, তাহলে আমাদের এক্সপেক্টেড যে রেজাল্ট সেটা চলে এসেছে। এখানে আমরা তাহলে কি শিখলাম আজকে, সেটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার %d, সেটার পরিবর্তে %i ব্যবহার করতে পারেন। তারপরে আমরা কোনো ইন্টিজারকে অক্টাল এবং হেক্সাডেসিমেলে প্রকাশ করতে পারি %o এবং %x দিয়ে, আবার এক্সট্রা ক্যাপিটালও দেওয়া যায়। তবে কোনো ফ্লোটিং পয়েন্টকে অক্টালে এবং হেক্সাডেসিমেলে %o এবং %x দিয়ে প্রকাশ করতে পারবেন না, সেটা পসিবল না। ওকে, আর ফ্লোটিং পয়েন্টের জন্য এক্সপোনেনশিয়াল সিস্টেমে আমরা প্রকাশ করতে পারি, অথবা
শুধুমাত্র 10 বাদে দশমিক দিয়েও প্রকাশ করতে পারি। আবার ক্যারেক্টারের যে ফরম্যাট স্পেসিফায়ার %c মানে %c সেটাও দেখলাম। আমরা প্রিন্টএফ ফাংশনের আরেকটু ডিটেইলস সেকেন্ড ভিডিওতে দেখব। সেটা দেখলে প্রিন্টএফ ফাংশনে আর কোনো সমস্যা থাকবে না। ওকে, তো সেকেন্ড ভিডিও টিউটোরিয়াল দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ রইল। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।